হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু একাডেমি। তো আর কিছুদিন পরেই তো ফুড এসআই পরীক্ষা সামনে, কিন্তু দেখো পঞ্চায়েত, পিএসসি ক্লার্ক আছে, তারপর মিসেলেনিয়াস আছে, হ্যাঁ বিভিন্ন সিএইচএসএল এমটিএস, তো সামনে কিন্তু প্রচুর পরীক্ষা। আর রেলের গ্রুপ ডি আছে, টেকনিশিয়ান আছে, তো টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ তো হয়ে গেছে। তো সামনে প্রচুর পরীক্ষা আছে এবং রেলওয়ে ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে। তো আপাতত ফুড এসআইকে যারা টার্গেট করে এগিয়ে আছো, তো তারা এখন শুধু প্র্যাকটিস সেট করো। আর একটা কথা বলে দিই যে আমার কিন্তু ম্যাথের উপর কিছু সেট দেওয়া আছে। তোমরা যদি, আমি তোমাদের এইটুকু গ্যারান্টি দিতে পারি, তোমরা সেটগুলো দেখো, ম্যাথের সেটগুলো, তারাই বুঝতে পারবে যে অঙ্কগুলো কী টাইপের অঙ্ক ছিল। তো ওই আমি টোটাল যত সম্ভব আমার মনে হয় প্রায় 15-16টা হয়তো ম্যাথের সেট দিয়েছি। তো যদি তোমরা এখান থেকে 150, যদি 15টাও হয়, তো প্রতিটা সেটে 10টা করে, তো 150টা অঙ্ক যদি তোমরা করে যাও, বলা যায় না 150টা থেকে যে তোমার জিকেতে যে অঙ্ক আসার কথা, তো সেইখান থেকে কিন্তু তোমরা অনেক কমন পেতে পারো। ওই 150টা অঙ্কের মধ্যে থেকে কিন্তু কমন পেতে পারো। তো আমি বলবো, এবং খুব সহজ টেকনিকে, কোনো শর্ট ট্রিক বলে কিছু না, ওটাকেই বেসিক সুন্দরভাবে, মানে বেসিক না, ঠিক যেরকমভাবে করলে তুমি দেখলেই বুঝতে পারবে যে সেটাই অ্যাকচুয়ালি শর্ট ট্রিক। হ্যাঁ, কেননা শর্ট ট্রিক তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু এইভাবে কিন্তু অঙ্কের করলে তোমায় কিন্তু অত বেশি হেডেক নিতে হবে না, তুমি লজিক্যালি অঙ্কগুলো করতে পারবে। তো যাই হোক, সেইগুলো দেখে নিও। আমি হয়তো ম্যাথের উপর সেট দিতে পারছি না, আমি শুধুমাত্র এই জিকের প্র্যাকটিস সেটে দিচ্ছি, কিন্তু ওই কটা ম্যাথ করলেও কিন্তু তুমি ওইখান থেকে অনেকটা কমন পাবে, এইটুকু শিওর বলতে পারি। বা ওই পুরো হুবহু না আসলে ওই লেভেলে আসবে বা ওই টাইপের আসবে। তো চলো, আর কথা না বাড়িয়ে আজকের যে 47 সেট সেটা নিয়ে আমরা আলোচনা করি। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে। বলছে, জাসকর কোন হিমালয়ের প্রধান পর্বতশৃঙ্গ? উচ্চ হিমালয়, ট্রান্স হিমালয়, কেন্দ্রীয় হিমালয়, মধ্য হিমালয়। তো জাসকর কিন্তু তোমার ট্রান্স হিমালয়ের কিন্তু অন্তর্গত জাসকর। ক্লিয়ার? কি ট্রান্স হিমালয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? কি একাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতাকে? তারকনাথ গঙ্গোপাধ্যায়, ডিরোজিও, আত্মারাম পাণ্ডুরঙ্গ, নাকি মধুসূদন দত্ত? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, ডিরোজিও এই একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। এবং এই ডিরোজিও কিন্তু তোমার ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা, তাই তো? একাডেমিক অ্যাসোসিয়েশন এবং ইয়ং বেঙ্গল উভয়েরই প্রতিষ্ঠাতা হচ্ছে ডিরোজিও। আর আত্মারাম পাণ্ডুরঙ্গ যে, তিনি কিন্তু প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। কী করে মনে রাখতে বলেছি? আমরা আত্মা দিয়ে প্রার্থনা করি, তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরঙ্গ। নেক্সট, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে অবস্থিত? নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, যেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ কিন্তু বলেছে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, নাকি সুন্দরবন অঞ্চল, নাকি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নাকি পূর্ব মেদিনীপুর ও হাওড়া? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ সুন্দরবন অঞ্চলে কিন্তু এই গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ কিন্তু অবস্থিত। এই টাইপের কোশ্চেনও কিন্তু ডব্লিউবিসিএসে দেয়। আর পিএসসিরও খুব গুরুত্বপূর্ণ এই সব কোশ্চেন। কোন সূত্রে বলা হয়েছে যে শ্রীনগরের স্থপতি কোন সূত্রে? আচ্ছা, সূত্রেই হবে তোমার হচ্ছে, কোন সূত্রে বলা হয়েছে শ্রীনগরের স্থপতি অশোক রাস্তরঙ্গিনী দিব্যদান, নাকি তারকনাথের তিব্বতের ইতিহাস, নাকি মহাবংশ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু রাস্তরঙ্গিনী সূত্রে কিন্তু বলা আছে তোমার এই শ্রীনগরের স্থপতি অশোক। এবং এই রাস্তরঙ্গিনী কার লেখা? এটাও পরীক্ষা আসে। তো রাস্তরঙ্গিনী কার লেখা? কলহন, তাই না? কলহন রচিত হচ্ছে রাস্তরঙ্গিনী। চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 19 নম্বর যে ধারায় কি বলা হয়েছে? সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাকি শোষণের বিরুদ্ধে অধিকার, নাকি স্বাধীনতার অধিকার? দেখো, মৌলিক অধিকার আমি প্রত্যেকটা সেটে যখনই পাই তখন মৌলিক অধিকারের উপর কিন্তু প্রচুর ডিটেলস তোমাদের দেওয়া আছে। তো আবার যদি ওই একই জিনিস বলি, তোমাদের ভিডিও লেন্দি হবে। তো যখনই এখানে মৌলিক অধিকার চলে এসছে, তোমরা কিন্তু মনে মনে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ কোন সংবিধান, মানে কোন দেশের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে, তারপরে তোমার এই যে কটা টোটাল মৌলিক অধিকার আছে যে 6টা, সেগুলো কত থেকে কত নং ধারায় কী কী আছে, অস্পৃশ্যতা, বিশেষ করে অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, তারপরে পদ্মশ্রী পুরস্কার, এগুলো কোন ধারায় দেওয়া হয়, এগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। এখান থেকে কোশ্চেন যদি আসে, তাহলে এই 12 থেকে 35 যে মৌলিক অধিকার, 12 থেকে 35 এইখান থেকে কিন্তু আসেই, বলে দিলাম। তো এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ স্বাধীনতার অধিকার কিন্তু এই 19 নং ধারায় বলা আছে। দেখো, আর একটা জিনিস বলি, তোমরা চেষ্টা করো এখন থেকে, আমি যেসব প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি, তোমরা চেষ্টা করো, তোমরা আগে অ্যান্সার দিয়ে তারপরে মেলাও কটা তোমরা ঠিক করলে, কটা ভুল হলো, হ্যাঁ ভুলগুলো সংশোধন করার চেষ্টা করো। চলো নেক্সট কোশ্চেন।
সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? মোপলা, কোল, মুন্ডা নাকি সাঁওতাল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু সুই মুন্ডা। দেখো সুই মুন্ডা আছে, তো মুন্ডা বিদ্রোহ হবে তার কোনো মানে নেই, তো এই কারণেই কোশ্চেনটা দিয়েছি। সুই মুন্ডা ইনি কিন্তু কোল বিদ্রোহের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। এবং এইখানে একটা জিনিস মনে রেখো যে আমাদের যে তোমার এই যে মোপলা বিদ্রোহটা, ওকে মোপলা না, তোমার হচ্ছে এইখানে একটা জিনিস যেটা সাঁওতাল বিদ্রোহ, এটা আসে কত 1855-তে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এবং তার নেতৃত্বে কে ছিলেন? সিধু কানু জানো। এবং মুন্ডা বিদ্রোহ হয়েছিল কবে? মুন্ডা বিদ্রোহ কিন্তু হয়েছিল তোমার বিরসা মুন্ডা, মুন্ডা বিদ্রোহের নেতৃত্বে কে ছিলেন? বিরসা মুন্ডা, ওকে। আর তোমার কোল বিদ্রোহ, এই কোল বিদ্রোহটা হয়েছিল কত 1832-এ কিন্তু হয়েছিল। 1855-তে সাঁওতাল হয়েছিল, তার আগে 1832-এ কিন্তু এই কোল বিদ্রোহ হয়েছিল। আর মোপলা বিদ্রোহ এক ধরনের কী ধরনের বিদ্রোহ? এটা কিন্তু একটা কৃষক বিদ্রোহ, মোপলা বিদ্রোহ। চলো নেক্সট কোশ্চেন। কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন? আলাউদ্দিন খলজি, বলবন, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন তুগলক? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন বি, এই বলবন কিন্তু নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে আখ্যা দিয়েছেন। তাহলে বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে কিন্তু আখ্যা দিয়েছিলেন। আর দেখো এখানে আলাউদ্দিন খলজি নিয়ে এর আগে বলেছি, তো ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, তোমরা কিন্তু উপকৃত হবে। ইলতুৎমিশ নিয়েও এর আগে বলেছি, গিয়াসউদ্দিন তুগলক, এদের সবাইকে নিয়ে কিন্তু বলা আছে। তো এই কারণে মানে লেন্দি হবে, এই কারণে আমি এর মধ্যে আর বলছি না এই মুহূর্তে। আমি অন্য কোনো কোশ্চেন যেগুলো তোমাদের বলা হয়নি সেই নিয়ে আলোচনা করবো বেশি করে। চলো নেক্সট কোশ্চেন। আমি চাই তোমরা অনেক কোশ্চেন সম্বন্ধে জানো। নিউক্লিয়াস একটি নিউক্লিয়ার দ্বারা, কি বলছে? নিউক্লিয়াস একটি নিউক্লিয়ার দ্বারা কার থেকে পৃথক হয়? ভ্যাকুয়াল, জিন, সাইটোপ্লাজম নাকি কোষ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াস আর নিউক্লিয়ার দ্বারা এই সাইটোপ্লাজম কিন্তু এদের দুজনকে কিন্তু পৃথক করে। ক্লিয়ার? সাইটোপ্লাজম। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কে মন্ত্রিসভা এবং রাজ্যপালের মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে? অর্থাৎ ক্যাবিনেট মানে রাজ্যপাল এবং রাজ্যের যে মন্ত্রিসভা, সেই রাজ্যের মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা এবং রাজ্যপালের মধ্যে যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে কে? বলছে অ্যাডভোকেট জেনারেল, মুখ্যমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান নাকি রাজ্য পাবলিক সার্ভিস? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু মুখ্যমন্ত্রী, ইনি কিন্তু মন্ত্রিসভা এবং রাজ্যপালের মধ্যে তোমার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন। আর এইখানে দেখো মুখ্যমন্ত্রী কত নং ধারায় আছে, প্রধান নির্বাচন কমিশনার, হ্যাঁ, তারপরে তোমার অ্যাডভোকেট জেনারেল কোন কোন ধারায় আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত। নেক্সট, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কেজিকট, মিনিকয়, কালিকট, কাভারাত্তি? তো লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? লাক্ষাদ্বীপের রাজধানী কিন্তু কাভারাত্তি। কাভারাত্তি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগাদা, গুরুশিখর, দুদাবেতা, আনাইমুদি? এই নিয়ে অনেকবার নীলগিরি, দেখো পশ্চিমঘাট পর্বত, কতগুলো পর্বত তোমরা ভালো করে জানবে। বিন্ধ্য পর্বত, সহ্যাদ্রি পর্বত, পশ্চিমঘাট পর্বত, যদিও একেই সহ্যাদ্রি বলা হয়, যাই হোক, তোমার হচ্ছে তারপরে বিন্ধ্য পর্বত বললাম, পূর্বঘাট পর্বত, এদের যে সর্বোচ্চ শৃঙ্গ এবং এরা কোথায় কোথায় জুড়ে আছে সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও। তারপর নীলগিরি পর্বত, তারপর পশ্চিমবঙ্গে যে সর্বোচ্চ শৃঙ্গ, পরীক্ষা আসে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, এগুলো কিন্তু আসে। তো এই রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ দুদাবেতা। তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দুদাবেতা। আর তোমার হচ্ছে জিন্দাগাদা, যেটা হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর গুরুশিখর কোনটা? গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং আরাবল্লী কিন্তু একটা প্রাচীন ভঙ্গিল পর্বত। আর আনাইমুদি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমালাই, তাই না? আনাইমালাই হচ্ছে আনাইমুদি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। চলো, বলছে স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে? কি স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, রাজেন্দ্র প্রসাদ নাকি রাজা গোপালাচারী? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ চিত্তরঞ্জন দাস, ইনি ছিলেন স্বরাজ্য দলের প্রথম সভাপতি। এবং এই দলটি, এই যে স্বরাজ্য দল, এটা প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় কত সালে বলো তো? 1923 সালে কিন্তু এই স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা হয়। আর যদিও প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা বললাম যে সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, তোমার হচ্ছে স্বরাজ্য দলের। আর তোমার প্রতিষ্ঠাতাও, তার মানে সভাপতি যিনি ছিলেন ইনি, এই চিত্তরঞ্জন দাসই কিন্তু স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন। ওকে, এর সাথে মতিলাল নেহরু কিন্তু, দেখো এখানে মতিলাল নেহরুর কথাটা কেন বললাম, দেখো যদি বলা হয় স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন,
তখন কিন্তু হবে অ্যান্সার অ্যাকচুয়ালি মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস উভয়ই কিন্তু এই স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন। আর যদি বলে স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন, তখন কিন্তু চিত্তরঞ্জন দাস হবে। ওকে, তো অ্যান্সারটা ঠিকঠাক কী কোশ্চেন চেয়েছে সেই অনুযায়ী কিন্তু দেবে। এবার বলছে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের মানে রেলের গ্রুপটির জন্য দারুণ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন। ওকে, যদিও তোমাদের পিএসসিতেও আসতে পারে অবশ্যই, তাহলে তার আগে একটু জানতে হবে, এটা একটু ডিটেলসে তোমাদের বলি। দেখো, যেটা ডিটেলসে বলা সেটা আমি বলে দেবো, আর যেগুলো তোমরা পড়েছো অনেকবার রিভিশন করিয়েছি সেগুলো কিন্তু আমি আপাতত বলছি না, তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখলেই ওগুলো সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আলফা কণার সংকেতটাই হচ্ছে একটা আলফা কণার সংকেত হচ্ছে 2He4, এটা হচ্ছে আলফা কণার সংকেত। অর্থাৎ এই দুইটা কি, এই দুইটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর উপরের যে 4 এটা হচ্ছে ভর সংখ্যা। এবার আমাকে বলেছে কোনো একটা তেজস্ক্রিয় মৌল, যে কোনো তেজস্ক্রিয় মৌল, আমি ধরে নিলাম একটা তেজস্ক্রিয় মৌল, ধরে নিলাম 92U234। এবার এটা এই মাথায় বাঁ দিকেও লেখে, কখনো কেউ ডান দিকেও লেখে, ওটা কোনো ব্যাপার না। এইখান থেকে যদি বলি একটা আলফা কণা বের করে দাও, তাহলে নতুন যে মৌলটা হবে সেটা কি হবে? দেখো নতুন মৌলটা কি হবে, দেখো আলফা কণা মানে কি? আলফা কণা মানে 2He4, তাই না? তার মানে নিচ থেকে 2 ঘর কমবে, এই নিচ থেকে 2 ঘর কমবে, অর্থাৎ এটা তোমার 90 হবে। আর উপর থেকে কত কমবে? 4 ঘর, 4 ঘর কমলে এটা কত হবে? 230 হবে। এবার যৌগটা কি হবে সেটা তোমার পরীক্ষা অতটা দেখার কিছু নেই। যৌগটা XY Z যা খুশি হোক সেটা নিয়ে তোমাদের চাইবে না, তোমাদের চাইবে যে এই কোশ্চেনটা যে কোনো আলফা কণা কোনো একটা পরমাণু যদি দিয়ে দেয়, ধরো এটাই দিয়ে দিল 92U234, এটা দিয়ে দিল, দিয়ে বলল এই মৌলটি থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে যে নতুন মৌলটি সৃষ্টি হবে, এই যে মৌলটি সৃষ্টি হলো, সেই মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? আমি কি বলেছি? পারমাণবিক সংখ্যা মানে এই নিচেরটা, আমি এর আগের ভিডিওতে এগুলো কিন্তু ডিটেলসে বলে দিয়েছি, কোনটা পারমাণবিক সংখ্যা, কোনটা প্রোটন সংখ্যা, কোনটা ইলেকট্রন সংখ্যা, কোনটা নিউট্রন সংখ্যা, এগুলো কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। তাহলে এইখানে তখন অ্যান্সার হবে 90। এই 90 হচ্ছে এটাই পারমাণবিক সংখ্যা, এটাই প্রোটন সংখ্যা, এটাই ইলেকট্রন সংখ্যা। তো এইভাবে কোশ্চেন চাইবে, কিন্তু আমাকে কোশ্চেন এখানে কী চেয়েছে? বলছে একটা আলফা কণা বেরিয়ে গেলে যে নির্গত হলে উৎপন্ন মৌলের কী হবে? দেখো তো কী হচ্ছে। আচ্ছা একটু দেখি আমরা উৎপন্ন মৌলের, দেখো নিচেরটা 2 ঘর কমে যায় আর উপরেরটা 4 ঘর কমে যায়, তাই তো হয়? এবার দেখি, বলছে পারমাণবিক সংখ্যা একই থাকে। কই পারমাণবিক সংখ্যা আগে ছিল 92, এখন হয়েছে 90, তাহলে পারমাণবিক সংখ্যা 1 নেই, তাহলে এটা কাটা। ক্লিয়ার? বলছে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। কোথায় বৃদ্ধি পেলো? আগে ছিল 92, এখন হয়েছে 90, তাহলে বরঞ্চ 2 একক কমে যায়, তাহলে বলেছে পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়। আর বলছে পারমাণবিক সংখ্যা 4 একক হ্রাস পায় না, এটা যদি ভর সংখ্যা হতো, পারমাণবিক সংখ্যার জায়গায় যে ভর সংখ্যা 4 একক হ্রাস পায়, অবশ্যই তাহলে কিন্তু রাইট হতো। তাহলে আশা করি তোমরা এই যে কোশ্চেনটা সেটা ডিল তোমরা পরীক্ষার হলে করতে পারবে, সেটা এখান থেকে যেরকম কোশ্চেন দিক না কেন। নেক্সট কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? দেখো 4 বছর, 5 বছর, 6 বছর, 3 বছর। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ 6 বছরের জন্য কিন্তু এই মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন। কী হবে? 4 বছর, এই 5 বছর করে ফেলো না, কেননা লোকসভার যে সদস্য তারা 5 বছর হিসাবে থাকে। তাহলে মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু 6 বছরের জন্য নিযুক্ত হন, এবং এর সাথে এটা জানো যে 65 ইয়ার্স, 6 বছর, এবং তার ন্যূনতম বয়স কত? 60, এই তোমার ন্যূনতম বলছি কেন, ম্যাক্সিমাম 65 বছর অবধি তারা কিন্তু এই পদে থাকতে পারে। আর ফার্স্ট মুখ্য নির্বাচন কমিশনারকে সেটা হচ্ছে সুকুমার সেন, তিনি হচ্ছেন সুকুমার সেন। জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? 1940, 1952, 1957 নাকি 1965? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কিন্তু 1952। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা আছে? মানে পুলিশ গ্রেপ্তার করেছে বা আটক করেছে, তার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়েছে, সেটা সংবিধানের কোন ধারায়? 22, 47, 44 নাকি 21? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান এ, অর্থাৎ 22 নং ধারায়, যেটা হচ্ছে তোমার 22 নং ধারায় বলা আছে যে কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে কিন্তু সুরক্ষা প্রদান করা আছে 22 নং ধারা। আচ্ছা 21 নং ধারায় কী আছে? 21 নং ধারা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা। আর 44 তোমার 44 নং একটা সংশোধনী আছে, তোমরা মনে করো কি সংশোধনী, যে কোন সংশোধনী? 44 নং সংশোধনীতে কী করা হয়েছে সেটা একটু যদি কমেন্টস করো তোমরা।
নেক্সট, নিচের কোন প্রাণীটি তিব্বতে পরিবহনের জন্য ব্যবহৃত হয়? ষাঁড়, লামা, ইয়াক, উট। তিব্বতে পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয় নিচের কোন প্রাণীটি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ ইয়াক। ইয়াক কিন্তু একটা প্রাণী যেটা তিব্বতে পরিবহনের জন্য ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, স্মেলিং সল্ট। স্মেলিং সল্ট প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? ভীষণ সায়েন্সের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউরিয়া, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন সি, অর্থাৎ অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া ব্যবহার করা হয় কিন্তু স্মেলিং সল্ট প্রস্তুত করতে। আচ্ছা, ইউরিয়া যখন পড়ছি, তো ইউরিয়া একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড, যেটা তোমার ইউরিয়া স্টিবামাইন নামক একটা ওষুধ আছে। কি নামটা বলে দিই? ইউরিয়া স্টিবামাইন। কি? স্টিবামাইন। এই ইউরিয়া স্টিবামাইন এই ওষুধটা কালাজ্বরের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। মানে কালাজ্বর হলে কালাজ্বরের ওষুধের নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন। তো সেটা তৈরি করতে কিন্তু এই ইউরিয়া ব্যবহার করা হয়। আচ্ছা, আর হাইড্রোজেন সালফাইড, এইখান থেকে একটা কোশ্চেন দেয়, যেটা হচ্ছে H2S এর গঠন, হাইড্রোজেন সালফাইডের সংকেত, যে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস নিচের কোনটি? তো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে এই হাইড্রোজেন সালফাইড। ওকে, আর নাইট্রোজেন বলে একটু মনে রাখো, নাইট্রোজেন কিন্তু কোনো গ্রিনহাউস গ্যাস না। পরীক্ষায় আসে যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, তো মনে রাখবে নাইট্রোজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। চলো নেক্সট কোশ্চেন, বলছে জাতিপুঞ্জের কোন সংস্থা শিশুদের নিয়ে কাজ করে? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, ইউনেস্কো নাকি ইউনিসেফ? তো তোমরা জানো ইউনিসেফ কিন্তু তোমার জাতিপুঞ্জের বিভিন্ন সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, এগুলো হচ্ছে এক একটা পার্ট। জাতিপুঞ্জের অনেক কটা পার্ট আছে, তার মধ্যে ইউনিসেফ হচ্ছে তোমার কাদের নিয়ে কাজ করে? ইউনিসেফ কিন্তু তোমার এই শিশুদের নিয়ে কাজ করে। এবং আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছি যে জাতিপুঞ্জের এই তোমার জাতিপুঞ্জ বলছি কেন, এই কোথায় কি সদর দপ্তর আছে সেটা তোমরা দেখে নিতে পারো খুব শর্টে, অল্প টাইমের মধ্যে যত সদর দপ্তর আছে এর বাইরে তোমাদের আর কিচ্ছু আসবে না, সেরকমভাবে করে দিয়েছি। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তিকে খেলায় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়? কোন ব্যক্তিকে? আচ্ছা, কোন সাল সেটা বলেনি। আচ্ছা, দেখা যাক, বিশ্বনাথ আনন্দ, মেজর ধ্যানচাঁদ, সচিন তেন্ডুলকর এবং সাইনা নেহওয়াল। অর্থাৎ এদের মধ্যে কাকে তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ সচিন তেন্ডুলকরকে কিন্তু এই রাজীব গান্ধী তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল সচিন তেন্ডুলকরকে। আর তোমার তাহলে এদের মধ্যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে সচিন তেন্ডুলকর। এবার একটু মনে রেখো যে বর্তমানে এই রাজীব গান্ধী যে খেলরত্ন পুরস্কার, এর বর্তমান নাম কিন্তু মেজর ধ্যানচাঁদ, তাই না? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো এটা কিন্তু মনে রেখো যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি। আচ্ছা, এবার একটা জিনিস বলি যে 2022, দুটো সাল মনে রেখো তাহলেই যথেষ্ট। 2022 সালে তোমার টেবিল টেনিসে পেয়েছিল শরৎ কমল, নামটা মনে রেখো। 2022 সালে কিসে পেয়েছিল? টেবিল টেনিসে পেয়েছিল শরৎ কমল। আর 2023 সালে তোমার চিরাগ শেট্টি কিন্তু এই নামটা মনে রেখো। 2023 সালে চিরাগ শেট্টি পেয়েছিল। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু ডেটা ভিত্তিক কোশ্চেন ডিরেক্ট তুলে দেয়। সেটা তোমার 2011 যে জনগণনা সেন্সেক্স, সেইখান থেকেও দিতে পারে ডিরেক্ট কোশ্চেন, যে কোথায় লিটারেসি সবথেকে বেশি, কোথায় কম, হ্যাঁ কোথায় জনঘনত্ব বেশি। তো এইখান থেকে একটা কোশ্চেন কিন্তু তুমি শিওর থাকো পাবেই। তো জনগণনাটা 2011 যে সেন্সেক্সটা সেটা ভালো করে তোমরা দেখে নিও। তো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার বর্তমানে কত? তো 82.67, 74.04, 76.36 নাকি 72.36? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ 76.36 কিন্তু পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। এবার কোথাও এটা 76 মানে 6-এর কাছাকাছিই থাকবে, 76.36 বা 77 এরকম কিছু থাকবে। চলো নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার কৃষি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে সবুজ বিপ্লব শুরু হয়? এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দেখো তোমার হচ্ছে এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু বলছে দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, ষষ্ঠ। এটা রাইট অ্যান্সার তোমরা অনেকেই জানো যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু অ্যাকচুয়ালি এই কৃষি পরিকল্পনা বা সবুজ বিপ্লব অ্যাকচুয়ালি শুরু হয়। আর সবুজ বিপ্লবের জনককে এটা কিন্তু এর আগে তোমাদের অনেকবার করিয়েছি। সবুজ বিপ্লবের জনক এটা হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক, আর সারা ওয়ার্ল্ডে যে সবুজ বিপ্লবের জনক সেটা কিন্তু দুটো আলাদা আলাদা, হ্যাঁ, নরম্যান বরলগ আর এস স্বামীনাথন। ওকে, তো এইগুলো কিন্তু মনে রেখো। আর এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন সংবিধান থেকে? তোমরা জানো রাশিয়ার সংবিধান থেকে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে কবে?
এটাও কিন্তু পরীক্ষা আসে। আর বর্তমানে কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা কী নামে ডাকা হয় একে? এটা কিন্তু বর্তমানে নীতি আয়োগ। কত সালে এটা তৈরি, মানে তোমার নীতি আয়োগ কার তত্ত্বাবধানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে নীতি আয়োগ চালিত হয়, সেটা কত সাল থেকে চালিত হয়? এই প্রত্যেকটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ এবং এগুলোই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে পরীক্ষায় বারবার করে আসে। দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত প্রসিদ্ধ? ইসলামপুর, রামপুরহাট, বিষ্ণুপুর, কামারপুকুর। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বিষ্ণুপুর কিন্তু তোমার এই টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত, বিষ্ণুপুর শহর। চলো নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি ভারতের একজন উপরাষ্ট্রপতির পদকে বাধ্যতামূলক করে? ভারতের একজন যে উপরাষ্ট্রপতি থাকতে হবে সেই পদটাকে বাধ্যতামূলক করে কোন ধারা? 42, 53, 63, 49। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ 63 নং ধারায় বলা আছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকতে হবে বা ওই পদটাকে বাধ্যবাধকতা করে। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে দেখো 42 নং ধারাটা একটু মনে রেখো যে ন্যায় বিচার ও মানুষের কাজের ব্যবস্থা, যে মাতৃত্বকালীন যে যে ছুটির ব্যবস্থা বা ত্রাণের ব্যবস্থা, এটা কিন্তু 42 নং ধারায় বলা আছে। ওকে, তোমরা 44 নং ধারা তো জানো, ইউনিফর্ম সিভিল কোড, ভীষণই গুরুত্বপূর্ণ, যেটা প্রথম চালু হয় তোমরা জানো উত্তরাখণ্ড রাজ্যে প্রথম চালু হয় কিন্তু। আর 49 নং ধারাটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমার 49 নং ধারাটা হচ্ছে তোমার যত সম্ভব ওই সাংস্কৃতিক এবং ঐতিহ্য রক্ষা করার জন্য যে রাজ্যের বাধ্যতামূলক কিছু বিধান দেওয়া আছে। মানে অ্যাকচুয়ালি কি, এই যে কোনো রাজ্যের যেসব ঐতিহ্যমূলক প্রসিদ্ধি স্থান আছে, যেমন আমাদের যদি বলি ভিক্টোরিয়া, তো ভিক্টোরিয়াকে দেখার দায়িত্ব কিন্তু এই রাজ্যদেরও আছে। কেন্দ্র সাহায্য করা হয়তো, কিন্তু রাজ্যেরও কিন্তু এই বিধান দিতে হবে। তো এটাই অ্যাকচুয়ালি যে 49 নং ধারায় আছে। তো এই ধারাগুলো, যে ধারাগুলো, সব ধারা তো ইম্পর্ট্যান্ট না, কিছু কিছু ধারা আমরা যেগুলো বলি বারবার, তো সেই ধারাগুলো একটু মনে রাখলেই দেখবে এর মধ্যে থেকেই কমন আসে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে কোনটি ফুসফুসের গঠনগত কার্যগত একক? দেখো, ফুসফুসের গঠনগত কার্যগত একক যদি বলি, স্নায়ুর গঠনগত কার্যগত একক কি? যদি বলি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক সমান হচ্ছে, তোমরা জানো নিউরন। এখানে বলেছে ফুসফুসের গঠনগত কার্যগত একক কি? প্লুরা, অ্যালভিওলাই, ব্রঙ্কিয়ল, রক্তজালক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ অ্যালভিওলাই। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সায়েন্সের ভীষণ ইম্পর্টেন্ট। ফুসফুসের গঠনগত কার্যগত একক হচ্ছে অ্যালভিওলাই। এটা কিন্তু মনে রেখো, আমি বলছি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন। আর এইখানে প্লুরা তোমরা জানো ফুসফুসের আবরণী, দেখো ভুল করে প্লুরা করে দিও না। এইখানে অনেকেই অ্যালভিওলাইটা যদি না মনে থাকে প্লুরা করে দেবে, কেন ফুসফুস, আর বারবার পড়ি ফুসফুসের আবরণী, ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। তো ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা, কিন্তু ফুসফুসের গঠনগত কার্যগত একক হচ্ছে অ্যালভিওলাই। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে আগমার্ক, আমরা জানি যে আগমার্ক থাকে, দেখবে এই যে তোমার কৃষিজাত দ্রব্যর সাথে দেখবে, বিশেষ করে সার ফার এগুলোর সাথে কিন্তু এই মার্কটা যুক্ত থাকে। তার মানে অ্যান্সার কী হবে? তোমার কৃষি দ্রব্য। আর রত্ন, অলংকার এইগুলো কি থাকে? এগুলো হচ্ছে বিআইএস মার্ক থাকে, তাই না? ব্যুরো অফ স্ট্যান্ডার্ড, বিআইএস, রত্ন অলংকার যেগুলো থাকে সেগুলো হচ্ছে বিআইএস মার্ক থাকে। চলো নেক্সট কোশ্চেন। স্যালিসালডিহাইড কিসের ওষুধ রূপে কাজ করে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। স্যালিসালডিহাইডের সংকেত এর আগেও বলেছি যে তোমার এই হচ্ছে বেঞ্জিন রিং। পেনটা এত ডিস্টার্ব করছে মাঝে মাঝে। এই হচ্ছে বেঞ্জিন রিং, ক্লিয়ার? আর এইখানে হচ্ছে তোমার OH আর এখানে CH, এই গঠনটা হচ্ছে স্যালিসালডিহাইড। এবার এটাই শর্টে পরীক্ষা অনেক সময় এরম দেয়, OH C6H4 CHO, এরকমভাবে লেখা থাকে পরীক্ষার হলে, ঠিক আছে? তো কোনোটাতেই কোনো সমস্যা নেই, তুমি এইরমভাবে থাকুক আর এরমভাবে থাকুক, দুটোই কিন্তু স্যালিসালডিহাইডের সংকেত। এবার বলছে এটা কী কারণে থাকে? অজ্ঞান করার কাজে, ব্যথা কমানোর কাজে, নাকি ঘুমের ওষুধ রূপে, নাকি মাথা যন্ত্রণা কমানোর কাজে? দেখো, ব্যথা কমানোর কাজে আর মাথা যন্ত্রণা কমানোর কাজে তো ব্যাপারটা একই, তো এই দুটো তো হবে না। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ ঘুমের ওষুধ রূপে কিন্তু এই স্যালিসালডিহাইড ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন। বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্র বা মুদ্রণ যে যন্ত্রটা সেটা স্থাপিত হয়েছিল কোথায়? বাঁকুড়া, হুগলি, বারাসাত, কলকাতা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ হুগলিতে কিন্তু বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্র কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন। ভারতের কোন প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন? বলছে ভারতের কোন প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? নরসিংহ রাও, ইন্দিরা গান্ধী, ভিপি সিং, নাকি ডক্টর মনমোহন সিং? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান ডি, ডক্টর মনমোহন সিং কিন্তু তোমার রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মনমোহন সিং। আচ্ছা, এইখানে
তোমার ডক্টর এখানে রিজার্ভ ব্যাঙ্ক যেটা আরবিআই, তাই না, রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই, এখান থেকে দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। যেটা আরবিআই প্রতিষ্ঠিত হয় কত তোমরা জানো, 1935, অনেকবার পড়িয়েছি। এবং এটা জাতীয়করণ হয় কত, জাতীয়করণ হয় কিন্তু 1949। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি হাইড্রোস্ফিয়ারের সঙ্গে জড়িত নয় বলেছে? বলছে শিলা, নদী, হিমবাহ, মহাসাগর। দেখো এটা খুব সহজেই মনে রাখবে। হাইড্রো, হাইড্রো কথার মানেই হচ্ছে জল, তা যেখানে জল ব্যাপারটা থাকে সেখানে হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তাহলে জড়িত নয় বলেছে, তো রাইট অ্যান্সার শিলা। কেননা শিলা, দেখো শিলার মধ্যে জলের ব্যাপারটা থাকলেও ওটা তো অ্যাকচুয়ালি সলিড স্টেট না। আমরা যদি বলি শিল, তো শিল বলতে কী বোঝায়, ওটা তো সলিড স্টেট মানে কঠিন অবস্থা। তো এই কারণে নদী, হিমবাহ, তোমার মহাসাগর এখানে তরল অবস্থার ব্যাপার থাকে, কিন্তু শিলা হচ্ছে হাইড্রোস্ফিয়ারের সঙ্গে জড়িত নয়। চলো নেক্সট কোশ্চেন। বলছে ৭৩তম এবং ৭৪তম সংশোধনী অনুসারে ভারতে কত স্তরের সরকার ব্যবস্থা রয়েছে? ২, ৩, ৪ এবং নাকি ১? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন বি, অর্থাৎ ৩ স্তরের কিন্তু সরকার ব্যবস্থা রয়েছে ৭৩ এবং ৭৪তম সংবিধান অনুসারে। চলো নেক্সট কোশ্চেন। তাহলে কি ৩ স্তরের কিন্তু সরকার ব্যবস্থা রয়েছে। দ্য রুম অন দ্য রুফ, ভীষণ ইম্পর্টেন্ট। দ্য রুম অন দ্য রুফ উপন্যাসটির লেখককে? খুশবন্ত সিং, মনোহর মালগঙ্কার, নাকি রস্কিন বন্ড, নাকি আর কে নারায়ণ? তো রাইট অ্যান্সার অনেকেই জানো, রাস্কিন বন্ড। কোথায় রস্কিন বন্ড? যাই হোক, ইনি কিন্তু এই রুম অফ দ্য রুফ উপন্যাসটির লেখক রস্কিন বন্ড। চলো নেক্সট কোশ্চেন। সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলা হয়? চুনাপাথর, অভ্র, পেট্রোলিয়াম, নাকি জলবিদ্যুৎ? তো পেট্রোলিয়াম তোমরা জানো, পেট্রোলিয়াম বা খনিজ তেল, একে কী বলা হয়? কালো সোনা বলা হয়। তাহলে সাদা কয়লা কাকে বলা হয়? সাদা কয়লা কিন্তু অপশান ডি, অর্থাৎ জলবিদ্যুৎকে কিন্তু সাদা কয়লা বা হোয়াইট কোল বলা হয়। ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এইখানে একটা জিনিস বলি, চুনাপাথরের সংকেত পরীক্ষা আসতে পারে। চুনাপাথর হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে কিন্তু চুনাপাথর বলা হয়। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। কোল্লেরু বা কুলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী ও কাবেরীর মধ্যে, গোদাবরী কৃষ্ণার মধ্যে, কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, গোদাবরী মহানদীর মধ্যে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কিন্তু এই কোল্লেরু হ্রদ বা কোলেরু হ্রদ কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি রাষ্ট্রের ইউনিয়ন? দেখো রাষ্ট্রের ইউনিয়ন, ধারা 1, 2, 10, 11। তো কোন অনুচ্ছেদে বলা আছে? এটা কিন্তু অপশান এ, ধারা 1-এ কিন্তু বলা আছে যে তোমার ভারত হচ্ছে একটি রাষ্ট্রের ইউনিয়ন। ক্লিয়ার? ব্যাপারটা অ্যাকচুয়ালি কী বলা আছে যে ওই তোমার দেখো ধারা 1-এ বলা আছে যে তোমার ইউনিয়নের নাম এবং অঞ্চল, এটা বা ইউনিয়ন অফ দ্য স্টেট, তাই না, ইউনিয়ন অফ স্টেটস এটা বলা আছে। আর তোমার ধারা 2-এ বলা আছে কি নতুন রাজ্য প্রতিষ্ঠা, তাই না, নতুন রাজ্য ভর্তি, মানে কোনো নতুন রাজ্য গঠন বা প্রতিষ্ঠা, এটা বলা আছে। আর নাম বলা আছে ধারা 1-এ। আর ধারা তোমার 3-এ কী বলা আছে? ধারা 3-এ নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকা সীমানা ঠিক করা, এগুলো কিন্তু ধারা 3-এ বলা আছে। তো এইখান থেকেও কোশ্চেন কিন্তু দিতে পারে, এই কারণে একটা ধারা থেকে ধারা প্রথম দিক দিয়ে, কারণ দেখো এতদিন এত কোশ্চেন করেছি, ধারা 1, 2, 3 থেকে তেমন কোনো কোশ্চেন দিতে, আজকে এটা দিলাম এই কারণেই। তো তাতে তোমাদের কি হলো, একটু মনে রাখো, তোমরা একটু পড়বে যে হ্যাঁ আমাদের এই ধারাগুলো একটু জানা উচিত। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত শহরটি দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউয়ের রাজধানী? দেখো কিছুদিন আগেও কিন্তু এই দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এটা তোমার আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু এই দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এটা মার্জ করে একটাই কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে। তো এখন বর্তমানে তাহলে এদের রাজধানী কি? এদের বর্তমান রাজধানী কিন্তু তোমার দামান। ক্লিয়ার? এটা কিন্তু মুখস্থ করে ফেলবে। তো এটা কারেন্টের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট কেস, তো এগুলো কিন্তু আসতে পারে যে দাদরা নগর হাভেলি এবং দমন দিউর বর্তমান রাজধানী হচ্ছে কি? দামান। নেক্সট কোশ্চেন। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কত সালে? 1948-এ 31শে জানুয়ারি, 48-এ 30শে জানুয়ারি, 49-এর 31শে জানুয়ারি, কি 49-এর 30শে জানুয়ারি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন বি, অর্থাৎ 1948-এর 30 জানুয়ারি কিন্তু তোমার এই মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। এবং কে হত্যা করেছেন তোমরা জানো। তো যাই হোক, নেক্সট। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোন তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগ চালু করেন? দেখো এই নীতি আয়োগ দিয়ে কিছুক্ষণ আগে একটা কোশ্চেন আমি আলোচনা করলাম, সেই কোশ্চেনটা দিয়েছে। দেখো যে বলছে যোজনা কমিশন, আগে তো প্রথমে ছিল যোজনা কমিশন, তাই না? যোজনা কমিশন কবে চালু হয় তোমরা জানো? বললাম কত 19 যোজনা কমিশন চালু হয় ভারত স্বাধীনের
পরে পরে 1950, তাই না, 1950-এর 15 মার্চ 1950-এর 15 মার্চ কিন্তু এই যোজনা কমিশন চালু হয় বা প্ল্যানিং কমিশন। তো প্রথম চেয়ারম্যান কে ছিলেন আমরা জানি, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের যে প্রধানমন্ত্রী থাকে সেই হচ্ছে প্রথম চেয়ারম্যান হয়। তা প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু, তোমরা জানো। এবং সেটা পরবর্তীকালে এই যোজনা কমিশনই কিন্তু পরবর্তীকালে যত সম্ভব তোমার এই রাইট অ্যান্সার, আচ্ছা এই রাইট অ্যান্সার কী হবে, নীতি আয়োগ চালু করেন কত, তাহলে এই রাইট অ্যান্সার পেয়ে যাবো। এটা কিন্তু 2015 সালে যখন 2014-তে তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী হন, লোকসভা পাশ করে, তাই তো। তো 2014 ঠিক পরের বছর, মানে ওই দিনই কিন্তু তুমি প্ল্যানিং কমিশন যে হাঁটাবেন দিয়ে নীতি আয়োগ আনবেন, সেটা কিন্তু ওই দিনই ওই প্রধানমন্ত্রী যখন ভাষণ দেন। তোমরা যারা যারা নিউ ভিউয়ার্স তারা হয়তো, মানে যারা নতুন পড়াশোনার মধ্যে ঢুকছো তারা হয়তো এটা নাও জানতে পারো, কিন্তু যারা একটু অনেক দিন ধরে আছো তারা এটা জানবে। ভাষণেই কিন্তু তিনি বলেন, দিল্লি লালকেল্লা থেকে ভাষণেই। তো 2015 সালে ঠিক তার পরের বছরে কিন্তু এই নীতি আয়োগ কিন্তু চালু হয় এবং তার যে প্রধান বা যার যে কী বলে চেয়ারম্যান, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই, অর্থাৎ যে প্রধানমন্ত্রী হবে সেই তার চেয়ারম্যান। তো চলো, এটা কিন্তু পরীক্ষা আসে যে যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে নীতি আয়োগ, এবং নীতি আয়োগ চালু হয় কবে থেকে, 2015 সালের 1 জানুয়ারি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের পার্ট 4-এ কী নিয়ে কাজ করে? মৌলিক অধিকার, রাষ্ট্রের নীতির নির্দেশমূলক নীতি, নাকি পুলিশের নৈতিক দায়িত্ব, নাকি মৌলিক কর্তব্য? তো সবাই জানো এটা মৌলিক কর্তব্য, অনেকবার এগুলো পড়িয়েছি। পার্ট 4A, ক্লিয়ার, মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো কিন্তু আসে। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি যেটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন। আবার মৌলিক কর্তব্য তোমরা জানো, মৌলিক কর্তব্য আগে কিন্তু ছিল না, তাই না? যখন সংবিধান রচনা হয়, মানে প্রথম প্রণীত এই তোমার সংবিধান তৈরি হয়, তখন কিন্তু মৌলিক কর্তব্য ছিল না। তো 76 সালে 1976-এর তোমার 42তম সংবিধান সংশোধনীতে তখন কিন্তু এই মৌলিক কর্তব্যটা ঢোকানো হয়েছিল, এবং তখন কিন্তু ছিল 10টা। এটা নিয়েও আলোচনা করেছি অনেক ভিডিওতে, সেই ভিডিওগুলো তোমরা কাইন্ডলি দেখো, অনেক ফল, মানে তোমরা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ ভিডিওগুলো যথেষ্ট ফলদায়ক। আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো, আর কমেন্টস করো তোমাদের সত্যিই ভালো লাগছে কিনা বা ভালো কিনা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে 11টা মৌলিক কর্তব্য, যেটা হচ্ছে 21A-তে দেওয়া আছে। কোনটা ওটা বলে দিচ্ছি একটু। 6 থেকে 14 বছর শিশু যে শিক্ষার অধিকার, মৌলিক অধিকার, সেটা তোমার 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছে, পিতামাতার কর্তব্য। হ্যাঁ, ওকে চলো। রোম কোন নদীর তীরে অবস্থিত? ভলগা, রাইন, তাইওয়ান, নাকি দানিউব? তো রাইট অ্যান্সার কিন্তু অপশান সি। এই টাইপের 2-1টা কোশ্চেন থাকে যে রোম, বিভিন্ন উন্নত মানের যেসব শহর, ভালো ভালো শহর, সেইগুলো কোন নদীর তীরে অবস্থিত, এগুলো একটা দেয়। তো তাইওয়ান নদীর তীরে কিন্তু এই রোম শহর অবস্থিত। অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয়? প্লীহা, যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী? তো রাইট অ্যান্সার অনেকবার করিয়েছি, যকৃতে কিন্তু এই অর্নিথিন চক্র সম্পন্ন হয়, ভীষণই ইম্পর্টেন্ট। আর প্লীহা হচ্ছে তোমাদের, আর এই প্লীহাই হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কিন্তু লসিকা গ্রন্থি। পরীক্ষায় অনেকবার এসছে, আগামী দিনেও আসবে। আর অগ্ন্যাশয় তোমরা জানো, অগ্ন্যাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, এবং এখান থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে ইনসুলিন। এবং গ্লুকাগন কোথা থেকে? গ্লুকাগন হচ্ছে তোমার আলফা কোষ থেকে, আর ইনসুলিন হচ্ছে তোমার অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে। ক্লিয়ার? ইনসুলিনের বিপরীত হরমোনকেই বলা হয় গ্লুকাগন। কেন ইনসুলিন কী করে? ইনসুলিন তোমার রক্তে সুক্রোজের মাত্রা কমায়, আর গ্লুকাগন কী করে? রক্তে সুক্রোজের মাত্রা বাড়ায়। তো যেহেতু এরা বিপরীত কাজ করে, এর জন্য গ্লুকাগনের বিপরীত হরমোন বলা হয় ইনসুলিনকে। ওকে, আর পাকস্থলী, কিন্তু পাকস্থলী থেকে দুটো জিনিস বলা হয়, যে পাকস্থলী তোমার প্রোটিন পরিপাকে মেনলি সাহায্য করে, তাই না? পাকস্থলীতে মেনলি প্রোটিন পরিপাক, যদিও সবই হয়, শর্করা, প্রোটিন, ফ্যাট হয়, তো মেনলি প্রোটিন পরিপাকে কিন্তু সাহায্য করে পাকস্থলী। চলো নেক্সট কোশ্চেন। গ্যালেনা কিসের আকরিক? দেখো এইখানে একটু কনফিউশন হতে পারে, এইখানে অ্যান্সার তোমরা চেষ্টা করো অ্যান্সার কোনটা হবে দেওয়ার, ঠিক আছে? তারপরে তোমরা আমার এই জায়গাটা বোঝো। দেখো প্রথমে আমি বারবার বলেছিলাম যে সিনেবার, দুটো নাম তোমরা একটু মনে রেখো, একটা হচ্ছে সিনেবার আর একটা হচ্ছে গ্যালেনা। কি? গ্যালেনা। ক্লিয়ার? দেখো সিনেবার, এই সিনেবার হচ্ছে মার্কারির আকরিক। আমি অনেকবার বলেছি মার্কারি বা পারদ, এর আকরিক হচ্ছে সিনেবার। আর গ্যালেনা বলেছিলাম লেডের আকরিক, আমি বলেছি এটা লেডের আকরিক কিন্তু গ্যালেনা। কিন্তু এই যে গ্যালেনা, এর সংকেতটা কি? এর সংকেত হচ্ছে PBS। ক্লিয়ার? PBS, তাহলে যেহেতু এসটা এর মধ্যে আছে, তার মানে এসের আকরিকও হচ্ছে গ্যালেনা।
এইভাবে কিন্তু ব্যাপারটা এখানে কোশ্চেনটা এইভাবে ডিল করা হয়েছে। তাহলে এখানে গ্যালেনা কার আকরিক? গ্যালেনা কিন্তু এই এসের আকরিক অর্থাৎ সালফারের আকরিকও তুমি গ্যালেনা বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি গ্যালেনা কিন্তু লেডের আকরিক বলা হয়। তো চলো নেক্সট কোশ্চেন। আর একটা এখানে বলে রাখি যে এই যে CO2, এই CO2 কিন্তু নন পোলার বা অধ্রুবীয়। পরীক্ষা আসে যে নিচের কোনটি অধ্রুবীয়, বিশেষ করে রেলের গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ এই কোশ্চেন, এবং এসেছেও নিচের কোনটি অধ্রুবীয়। তো অধ্রুবীয় কি, এগুলো ডিটেলস একটু বুঝতে হবে, সেটা পরে আমি বোঝাবো। তো মনে রেখো CO2 কিন্তু অধ্রুবীয়, কিন্তু SO2 দেখতে CO2-র মতো, কিন্তু SO2 কিন্তু ধ্রুবীয়, এটা মনে রেখো। CO2 অধ্রুবীয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে এটা আবার রাইট অ্যান্সার করে দিও না। ওকে, গ্যালেনা কিসের আকরিক? সালফারের আকরিক বা লেডের আকরিক। চলো নেক্সট কোশ্চেন। বলছে কে আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ স্যার, সৈয়দ আমির আলী, মোহাম্মদ ইকবাল নাকি অরুণা আসফ আলী? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন এ, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ, যিনি আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, এই মৌলানা আবুল কালাম আজাদ, তিনিই কিন্তু এই আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, অরুণা আসফ আলী নিয়ে একটা জিনিস না বললেই নয়। অরুণা আসফ আলী কিন্তু তাকে তোমার গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয়, তাই না? আমাদের ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, মানে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে। আর গ্র্যান্ড ওল্ড লেডি কাকে বলা হয়? তাকে বলা হয় তিনি হচ্ছেন অরুণা আসফ আলী। তো ভীষণই গুরুত্বপূর্ণ এইসব কোশ্চেনগুলো, এগুলো কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে। কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে নিচের কোন তথ্যটি সঠিক? দেখো, গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে কোন তথ্যটি সঠিক বলেছে? আচ্ছা, স্থিতিশক্তি দ্বিগুণ হবে। প্রথম কথা হচ্ছে স্থিতিশক্তি কিভাবে ডিটারমাইন করা হয় বা নির্ণয় করা হয় কিভাবে? সেই ফর্মুলা হচ্ছে mgh। ক্লিয়ার? mgh, যেখানে m হচ্ছে ভর, g হচ্ছে গ্র্যাভিটেশনাল তোমার ভেলোসিটি, অ্যাসিলারেশন যাকে বলা হয়, গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন মানে অভিকর্ষজ ত্বরণ, আর h হচ্ছে হাইট। আচ্ছা, গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ m v স্কোয়ার, হাফ m v স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। আর স্থিতিশক্তি গতিশক্তি উভয় দ্বিগুণ হারে। আচ্ছা, এবার আমরা অ্যাকচুয়ালি জিনিসটায় আসি। তো তোমরা ফর্মুলাটা জেনে গেলে, এবার আমি একটু জায়গা নিয়ে আগে একটু দেখো কত সুন্দরভাবে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে। ওকে, এবার দেখো আমাকে বলেছে কি কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে নিচের কোন তথ্যটি সঠিক? তাহলে স্থিতিশক্তির মধ্যে দেখো, আমি যদি বলি mgh, তাই এর মধ্যে কোনো বেগের কোনো পার্ট আছে কি? বেগের বলে কিছু আছে? ভি আছে? ভি নেই। তাহলে স্থিতিশক্তি তো কাটাই। তার মানে স্থিতিশক্তি যদি কাটা থাকে তাহলে এটাও কাটা, তাহলে দুটো অপশান আউট করে দাও, এলিমিনেট করা শেখো। তাহলে গতিশক্তি দিয়ে কি হবে? গতিশক্তি দ্বিগুণ হবে না গতিশক্তি চারগুণ হবে? এবার দেখো গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ m v স্কোয়ার। ক্লিয়ার? আমি এটাকে ধরে নিলাম কে, এটাকে এক্স ধরে নিলাম, যাও এক্স, তাহলে এক্স মানে হাফ m v স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলছে বেগ দ্বিগুণ করি। আচ্ছা, বেগ যদি দ্বিগুণ করি তাহলে এবার একটু দেখো, আমি এখান থেকে হাফ m v স্কোয়ার মানে এক্স, তাহলে বেগ যদি দ্বিগুণ করি, অর্থাৎ আমি এটাকে হাফ m ইন্টু 2v তার স্কোয়ার, বেগ দ্বিগুণ বলেছে, তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হবে? হাফ m হাফ m ইন্টু 4 ইন্টু ভি স্কোয়ার, তাই কি না? কেননা 2 দুগুণী 4 আর ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমি তাহলে দেখো এইখান থেকে আমি এটাকে একটু সাজিয়ে নেব। কি করব? হাফ m ভি স্কোয়ার ইন্টু 4 আমি করতে পারি কি না? কেন এইটা মানে কি? একটু ছোট জায়গা, এইটা মানেই তো এক্স, এই যে হাফ m ভি স্কোয়ার, এটা মানেই তো এক্স। তাহলে এক্স ইন্টু 4, অর্থাৎ আমি যখন ভেলোসিটিকে দ্বিগুণ করলাম তখন আগের যে গতিশক্তি ছিল পরে সেটা এক্স, মানে যেটাকে এক্স ধরেছি, এক্সের 4 গুণ পেয়েছি। তার মানে গতিশক্তি কত গুণ বেড়েছে? 4 গুণ। তাহলে অপশান রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি। অর্থাৎ যদি আমি বেগ দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কিন্তু 4 গুণ হবে। দেখো এইভাবে পড়ার মজাটা কোথায়? এইভাবে পড়ার তোমাকে আজকে আমি বলে দিলাম, অ্যান্সার দাগিয়ে দিলাম যে গতিশক্তি 4 গুণ হবে। পরবর্তীকালে তোমার যদি বেগ দ্বিগুণ না করে বেগ 3 গুণ করা হয়, তুমি কি পারতে? তো এই কারণে জিনিসগুলো এইভাবে বুঝলে তুমি এখানে দুয়ের জায়গায় কীভাবে হলো অ্যাকচুয়ালি সেটা যদি জানো, তাহলে তুমি যে কোনো অ্যান্সার তোমরা করতে পারবে। এখানে গতিশক্তি মানে ভেলোসিটির জায়গায় তোমাকে যদি ভর 3 গুণ করে দিত তাহলে তুমি কী করতে? তো এই কারণেই জিনিস যেভাবে শিখবে সেটা মানে ডেপথফুলি শেখো। একবার শিখবে, টাইম লাগবে, কিন্তু একবারেই তোমার সারা জীবনের কাজ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন।
প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি, নিচের কোনটি সম্পূর্ণ ভারতীয় ব্যাংক? বলছে কানাডা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া? তো জানো এটা রাইট অ্যান্সার হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। দেখো এইখানে একটু কাহিনী আছে, কাহিনীটা একটু বলি যে প্রথম কিন্তু অ্যাকচুয়ালি ভারতের যে ব্যাংক হয় সেটা হচ্ছে ব্যাংক অফ ক্যালকাটা, তাই না? ব্যাংক অফ ক্যালকাটা, যেটা 1809, ব্যাংক অফ ক্যালকাটা বা ব্যাংক অফ বেঙ্গল এরকম কিছু নাম হবে। 1809 সালে কিন্তু প্রথম ভারতে ব্যাংক প্রতিষ্ঠা হয়, যেটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল বা ক্যালকাটা এরকম। তারপরে হয় 1921 সালে এই ব্যাংক অফ বেঙ্গল বা ব্যাংক অফ ক্যালকাটা যেটা বলছি, ব্যাংক অফ বেঙ্গল, এটা তোমার বোম্বে ব্যাংক অফ ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মুম্বাই আর ব্যাংক অফ এই ক্যালকাটা বা বেঙ্গল, এই তিনটেকে মার্চ করে এটা হয় ইম্পেরিয়াল ব্যাংক। নিশ্চয়ই তোমরা নামটা এবার শোনা লাগছে, ইম্পেরিয়াল ব্যাংক। তাহলে ইম্পেরিয়াল ব্যাংকটা কিন্তু অ্যাকচুয়ালি তিনটে ব্যাংকের সমন্বয়, যেটা ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ তোমার মাদ্রাজ আর ব্যাংক অফ হচ্ছে বোম্বে। এই বোম্বে আর একটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ তোমার কি বলে মাদ্রাজ আর ব্যাংক অফ বোম্বে। ক্লিয়ার? এই তিনটে ব্যাংকের সমন্বয় হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। সেটা কত সালে? এই ইম্পেরিয়াল ব্যাংক অ্যাকচুয়ালি হয় তোমার 1921 সালে। ক্লিয়ার? আর ঠিক ইম্পেরিয়াল ব্যাংক 1955 সালে এই ব্যাংকের নাম পরিবর্তন করে হয় এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই ঘটনাগুলো তোমরা মনে রাখলে জিনিসগুলো পরপর সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর আরবিআই তো বললাম, আরবিআই নিয়ে আর কত কি বলবো। আরবিআই প্রতিষ্ঠা 1935, আরবিআই তোমার হয় ভারতীয় জাতীয়করণ হয় 1949, তাই না? 1949 সালের 1 জানুয়ারি যত সময় নাকি 1 মার্চ, একটু বলো তো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো বলছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট তার নিজের রায় বা আদেশ পর্যালোচনা করতে পারে? মানে নিজে যা রায় দিয়েছে বা আদেশ করেছে সেটাকে পুনরায় পর্যালোচনা করতে পারে, সেটা কোন অনুচ্ছেদ অনুসারে? 137, 124, 131 নাকি 130? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান এ অর্থাৎ 137। এই ধারা অনুসারে কিন্তু সুপ্রিম কোর্ট নিজের রায় বা আদেশকে কিন্তু পর্যালোচনা করতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা ভীষণ ইম্পর্টেন্ট। যেসব প্রধানমন্ত্রী মানে তোমার সেন্ট্রাল এবং রাজ্যের যেসব যোজনা আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নিও। পশ্চিমবঙ্গের জন্য তো রাজ্যের যোজনা তো গুরুত্বপূর্ণ, এমনকি সেন্ট্রালের যোজনাও। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা একটা সেন্ট্রাল যোজনা। তো এটা কবে থেকে চালু হয়? 2011, 2012, 2015 নাকি 2016? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি অর্থাৎ 2015 সালে এটা কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু চালু হয় 2015 তোমার যত সম্ভব 22 জানুয়ারি। ক্লিয়ার? এবং এটা অ্যাকচুয়ালি বেটি বাঁচাও বেটি পড়াও এরই কিন্তু মানে বেটি বাঁচাও বেটি পড়াও যে এই যে স্লোগান, এরই ভিত্তিতে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 48 বলছে নিম্নলিখিত কোথায় শোলা অরণ্য দেখতে পাওয়া যায়? পশ্চিমঘাট পর্বত, হিমালয় পর্বত, বিন্ধ্য পর্বত, পূর্বঘাট পর্বত? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন এ অর্থাৎ পশ্চিমঘাট পর্বতে কিন্তু এই শোলা অরণ্য দেখতে পাওয়া যায়। দেখো এইখানে প্রত্যেকটা একটু বলে দিই। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। আর যেটা হচ্ছে তোমার বিন্ধ্য পর্বত কি? সদ্ভাবনা, তোমরা জানো। যেটা হচ্ছে এই পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য পর্বত এগুলো কিন্তু স্তূপ পর্বত। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? মহেন্দ্রগিরি, তাই না? আর সহ্যাদ্রি হচ্ছে তোমার কলসুবাই। আর একটা কোশ্চেন একটু জেনে রাখো যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সান্দাকফু। এটা তো সবাই জানে, কিন্তু যদি বলা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি, তখন কিন্তু ফালুট। এটা মনে রাখো কি? ফালুট কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ বা উচ্চতম শৃঙ্গ। পরীক্ষায় কিন্তু এখন কোশ্চেন আস্তে আস্তে লেভেল চেঞ্জ হচ্ছে, তো ফালুটটা কিন্তু তোমরা পড়বে না অনেকেই, তো মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন সম্রাটকে জিন্দাপির আখ্যা দেওয়া হয়েছে? ঔরঙ্গজেব, হুমায়ুন, শেরশাহ, আলাউদ্দিন খলজি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন এ ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপির আখ্যা দেওয়া হয়েছে। এবং হুমায়ুন, শেরশাহ এবং আলাউদ্দিন খলজি নিয়ে কিন্তু এর আগে অনেকবার বলেছি বিভিন্ন ভিডিওতে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। নিউক্লিয়াসের কেন্দ্র এবং এটি বিচ্ছিন্ন পরমাণুর বাইরের কক্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? আইসোটোপ। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা ভালো করে বোঝো। এই হচ্ছে নিউক্লিয়াস, সরি এটা হচ্ছে তোমার এটা হচ্ছে পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়াস, যেটা হচ্ছে নিউট্রন আর প্রোটন নিয়ে গঠিত। আর নিউক্লিয়াসের বাইরে থাকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন। এই হচ্ছে পরমাণু। ক্লিয়ার? এবার হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্র অর্থাৎ এই যে কেন্দ্র এবং একটি বিচ্ছিন্ন পরমাণুর বাইরের কক্ষের, অর্থাৎ বাইরের কক্ষের কথা বলছে। এই যে বাইরের কক্ষ মানে কেন্দ্র থেকে যে এই বাইরের কক্ষপথের এই যে মধ্যবর্তী দূরত্ব, একে কি বলে? বলছে আইসোটোপ, পারমাণবিক আকার, পারমাণবিক ভর,
নাকি আইসোবার? তো এটা সবথেকে ইজি কোশ্চেন, অপশন হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ পরীক্ষা দিতে পারে, যেটাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। আইসোটোপ কি এর আগের ভিডিওতে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আইসোবার, আচ্ছা আইসোবার তোমাদের বুঝিয়েছি, কিন্তু একটা জিনিস বলি, আইসো স্টার, হ্যাঁ আইসো স্টারটা কেমন একটু বলে দিই যখন মনে আসলো। দেখুন আমি যদি বলি CO2 আর তোমার CO2 আর N2O, আমি যদি বলি CO2 আর N2O, আচ্ছা NO2 দিই, আচ্ছা N2O দিলাম, তো দেখো এখানে কার্বনের টোটাল ইলেকট্রন, কার্বন হচ্ছে 6, কার্বনের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 6, আর অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা তোমার হচ্ছে 8, তা 8 দুগুণি 16, তাহলে 16 আর 6 কত হয়? 16 আর 6 হচ্ছে তোমার 16 আর 6 হচ্ছে কত? 6 আর 6 12, অর্থাৎ 22, তাই কি না? আর N2O নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, তাহলে 7 দুগুণি কত হবে? 14, মানে নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন আছে, একটা নাইট্রোজেন পরমাণু হচ্ছে 7, 7 দুগুণি 14, প্লাস অক্সিজেন হচ্ছে 8, তাহলে 8 আর 4 কত হয়? 22। তাহলে আমি কি বলতে চাইছি, যদি এমন দুটো যৌগ হয়, ভালো করে বুঝবে, এমন দুটো কম্পাউন্ড, ক্লিয়ার, এমন দুটো কম্পাউন্ড যাদের অ্যাটমিক নাম, মানে যাদের পারমাণবিক যাদের নাম্বার অফ অ্যাটম, যেমন এরও নাম্বার অফ অ্যাটম কত? একটা কার্বন, দুটো অক্সিজেন, তাহলে নাম্বার অফ অ্যাটম কতগুলো? নাম্বার অফ অ্যাটম হচ্ছে 3টে। N2O এই যে যৌগটা, এরও নাম্বার অফ অ্যাটম কত? 3টে। এবং যাদের টোটাল ইলেকট্রন সংখ্যা সমান, যেমন কার্বনের কত? 6টা, আর অক্সিজেনের একটা অক্সিজেনের জন্য 8টা, তাহলে দুটো অক্সিজেনের জন্য 16টা, তাহলে নাম্বার অফ ইলেকট্রন 22টা, এরও নাম্বার অফ ইলেকট্রন 22টা। তো যদি এমন দুটো যৌগ হয় যাদের নাম্বার অফ অ্যাটম সেম এবং নাম্বার অফ ইলেকট্রন সেম, তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় আইসো স্টার, আইসো স্টার, ক্লিয়ার? তো এটাও কিন্তু তোমরা জেনে গেলে, তাহলে কী কী জানলে? আইসোবার জানলে, আইসোটোন জানলে, তারপর তোমার আইসোটোপ জানলে, তারপর আইসো স্টার জানলে, আরও একটা জিনিস আছে সেটা পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো। তো আশা করি তোমাদের ভালো লাগছে, এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, তোমরা এরকম কী ভিডিও পেতে চাও। আর তোমাদের খুব তাড়াতাড়ি আমি কিন্তু ALP টেকনিশিয়ানের জন্য যে সায়েন্স পার্ট, এবং তোমার জিকে তো থাকবেই, বিশেষ করে সায়েন্স কিন্তু বেশি, মানে সায়েন্স তোমার 25টা আসবেই, এই 25 যাতে তোমরা পেতে পারো তার ব্যবস্থা আমি করে দেবো। শুধু তোমরা আমাদের উপর একটু ভরসা রাখো এবং এই চ্যানেলটাকে ভালোবাসো এবং আমাদের সঙ্গে পাশে থেকো। কথা দিচ্ছি আমরা যত সম্ভব তোমাদের বেস্ট হয়, বেটার না বেস্ট দেবো, ক্লিয়ার? তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।